ভাবুন তো একবার কেমন হয় যদি এমন কোনো পানির সন্ধান পান যেটা খেলে আপনি একেবারেই অমর হয়ে যেতে পারেন, মানে কোনোদিন মরবেন না। চলুন আজ এমনই এক রহস্যে ঘেরা টান টান উত্তেজনার গল্প শোনাবো আপনাদের। গল্পের শুরুতেই আমরা দেখি লুক নামের একটা লোক বাইকে করে কোথাও যাচ্ছিল। আসলে সে একজন আর্কিওলজিস্ট, মানে যারা পুরনো দিনের জিনিসপত্র নিয়ে গবেষণা করে, আর তার কাছে নতুন একটা দামি পেইন্টিংও ছিল। তো এই লুক আসলে পালাচ্ছিল। একটা মারাত্মক দামি পেইন্টিং চুরি করে সে স্কুটারে করে পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই কাশিম নামের এক এলাকার গুন্ডা তার দলবল নিয়ে এসে লুককে চারপাশ থেকে ঘিরে ধরল। কাশিম তাকে বলল, ওই ছবিটা দে বলছি। কিন্তু লুক কি আর সোনার পাত্র? সে তো পাত্তাই দিল না। কাশিম তখন বন্দুক দেখিয়ে প্রায় মেরেই ফেলতে চেয়েছিল, আর লুক ঠিক সেই মুহূর্তে একটা ব্রেক কষে স্কুটারটা এমনভাবে ঘোরালো যে কাশিমের দলবল অন্যদিকে ছিটকে পড়ল, আর লুক চোখের পলকে হাওয়া। কাশিম আর তার লোকেরা অনেকক্ষণ ধরে তাড়া করেও তাকে ধরতে পারল না। লুক ওদেরকে আচ্ছা করে বোকা বানিয়ে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ল। এই যে লুক, সে আসলে একজন নামকরা আর্কিওলজিস্ট, কিন্তু তার কাজকর্মের ধরনটা একটু অন্যরকম। মানে সে গতানুগতিক নিয়মকানুন মানে না আর কি। তো ট্রেনে ওঠার পর লুক একটা স্বপ্ন দেখছিল, যেন সে একটা সোনার মুখোশ খুঁজে পেয়েছে। কিন্তু যেই না ঘুম ভাঙলো, দেখে কি তার সামনে এসমে নামের একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা আবার মুচকি হেসে লুককে বলল, ঘুমালে তুমি কিন্তু অনেক কথা বলো। তারপর সে ওই পেইন্টিংটার ব্যাপারে জিজ্ঞেস করলো। লুক অবশ্য মুখের উপর অস্বীকার করে দিল। এসমে তখন তার সাথে লোকগুলোকে ইশারা করতেই তারা এসে লুককে ধরে ফেলল আর পেইন্টিংটা ছিনিয়ে নিল। কিন্তু লুকও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে এসমের লোকদের আচ্ছা করে ধোলাই দিয়ে এসমের মুখোমুখি হলো। দুজনের মধ্যে পেইন্টিংটা নিয়ে সে কি টানাটানি। এক ফাঁকে লুক সেটা ছিনিয়ে নিয়ে ট্রেনের ছাদের উপর দিয়ে দৌড়াতে লাগলো। সেখান থেকে এক জায়গায় লাফ দিয়ে নেমে সে তার বন্ধুকে ফোন করে তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলল। এরপর আমরা চলে যাই লন্ডনে। সেখানে আমরা দেখি শার্লিকে। তার একটা ছেলে আছে, থমাস। তো শার্লি তখন আপ্রাণ চেষ্টা করছে থমাসকে নিজের কাছে রাখার জন্য, মানে কাস্টডি আর কি। কিন্তু তার যে আগের স্বামী হার্ল্ড, সে কিছুতেই রাজি হচ্ছিল না। কাজ শেষে শার্লি যখন বাড়ি ফিরল, তখন দরজায় বহু বছর পর নিজের ভাই লুককে দেখে সে রীতিমতো অবাক। কারণ গত বেশ কয়েক বছর ধরে লুকের সাথে শার্লির কোনো যোগাযোগই ছিল না। শার্লি অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ কি মনে করে আসা হলো? লুক জানালো সে এমনি বোনের সাথে দেখা করতে এসেছে। শার্লি তখন তার ভাইকে ডিভোর্স আর ছেলেকে নিয়ে লড়াইয়ের কথা বলে। তারপর কথায় কথায় বলল তাদের বাবা মারা গেছেন 10 বছর হলো, আর তারপর থেকে সে এইসব অ্যাডভেঞ্চার সেরে একটা শান্তশিষ্ট জীবন বেছে নিয়েছে। লুক মুচকি এসে বলল, তুই যতই চেষ্টা করিস না কেন, মনে মনে তুই এখনো আমাদের পুরনো দিনের অ্যাডভেঞ্চার অবশ্যই মিস করিস, আর এতদিনে আমাকে মিস করিসনি। এমন টুকটাক কথার ফাঁকে লুক এক সুযোগে মিউজিয়াম থেকে একটা দামি পেইন্টিংটা নিয়ে দিল দৌড়। শার্লি তো এটা দেখে হতভম্ব, কিন্তু লুককে তাড়াতে সেও লুকের পিছু ধাও করলো। লুক গাড়িতে উঠে পড়লে শার্লিও তার গাড়িতে উঠল, কারণ যে কোনো ভাবেই হোক শার্লিকে ওই ছবিটা ফেরত নিতে হবে, তা না হলে তার চাকরি তো যাবেই, সাথে পুলিশ কেস তো ফ্রি। পুলিশের তাড়া খেয়ে লুক গাড়িটা একটা বড় ট্রাকের ভেতরে ঢুকিয়ে দিল। সেখানে দেব আর মার্ফি নামের লুকের আরো দুজন সঙ্গী অপেক্ষা করছিল। মার্ফি পেইন্টিংটা পরীক্ষা করতে লাগলো। শার্লি এই দুজনকে দেখে বুঝতে পারলো লুক আবার নতুন কোনো গুপ্তধনের ধান্দায় নেমেছে। লুক তাকে বোঝানোর চেষ্টা করলো যে তাদের জন্মই হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য, পারিবারিক বন্ধনে আটকা পড়ার জন্য না। ঠিক তখনই মার্ফি জানালো ছবিটা নকল। এই কথা শুনে লুক তার বোনের রাগ ভাঙানোর জন্য তাকে সরি বলতে শুরু করলো, আর কথা বলতে বলতেই তার কাছে এসে হঠাৎ একটা স্প্রে ছিটিয়ে শার্লিকে অজ্ঞান করে দিল। যখন শার্লির জ্ঞান ফিরল, সে দেখল পার্কের একটা বেঞ্চে সে ওই নকল ছবিটা নিয়ে বসে আছে। অগত্যা সেই ছবিটা মিউজিয়ামে ফিরিয়ে নিয়ে গেল। সেখানে অফিসার জামাল তাকে লুকের ব্যাপারে জেরা করলো। শার্লি সোজাসাপটা জানিয়ে দিল তার ভাই ছবিটা চুরি করেছিল, তাই সে তার পিছু করে সেটা ফিরিয়ে এনেছে। জামাল তখনও বলল, সিসিটিভির ফুটেজে আমরা সবটাই দেখেছি, কিন্তু লুক এখন কোথায় সেটাই আমি জানতে চাই। শার্লি বিরক্ত হয়ে বলল, সে জানলে আগেই পুলিশকে জানিয়ে দিত।
এদিকে চুরি যাওয়া পেইন্টিং ফেরত পাওয়ার পরেও শার্লিকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এরপর সে যখন তার ছেলে থমাসের সাথে দেখা করতে গেল, হ্যারল্ড তাকে বাধা দিল। আসলে হ্যারল্ডও জেনে গেছে যে শার্লি চাকরি হারিয়েছে আর এখন ছেলের কাস্টডির মামলায় সে সুবিধা পাবে। এই কথা শুনে শার্লির মন ভেঙে গেল। সে রেগে গিয়ে সোজা লুকের আস্তানায় হাজির হলো। সেখানে লুক তার দলবল সহ এরপর কি করবে তার প্ল্যানিং করছিল। শার্লি রেগে গিয়ে বলল, তোর জন্য আমার চাকরি চলে গেছে, এখন আমি থমাসের কাস্টডিও পাবো না। লুক তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তখন শার্লি লুকের টিমে এক অপরিচিত লোককে দেখে তার পরিচয় জানতে চাইল। লোকটি তাকে বলল তার নাম ওয়েন আর সে লুকের সাথে ফাউন্টেন অব ইউথ খুঁজছে। সেই সাথে সে লুকের একজন স্পন্সরও, মানে এই অভিযানে টাকা পয়সা দিচ্ছে আর কি। আসলে তার লিভার ক্যান্সার হয়েছে, সে শীঘ্রই মারা যাবে এবং সে বিশ্বাস করে যে সে ফাউন্টেন অফ ইয়ুথের পানি পান করলে একদম সুস্থ হয়ে যাবে। এই জাদুকরি পানি যে কাউকে অমর করে দিতে পারে। শার্লি বলল তার বাবাও এই ঝর্ণা সম্পর্কে জানতেন, কিন্তু তিনি কখনোই এটি খুঁজে পাননি, কারণ এরকম কোনো ঝর্ণা আসলে বাস্তবে নেই। এই কথা শুনে লুক বলল যে মহাভারতের মতো অনেক পুরনো বইপত্রে এর উল্লেখ আছে। সে একদম নিশ্চিত যে এই ঝর্ণা পৃথিবীতে কোথাও লুকিয়ে আছে। এর সূত্র হলো প্রোটেক্টর ওপাত নামের একদল শিল্পী। তারা বিশ্বজুড়ে 6টা ছবির মধ্যে এই ঝর্ণার আসলে ঠিকানা লুকিয়ে রেখেছিল। তারা তাদের মধ্যে 5টা আবিষ্কার করে ফেলেছে। এই 5টা থেকে তারা একটা করে অক্ষরও খুঁজে পেয়েছে, কিন্তু এখন ষষ্ঠ এবং শেষ, মানে লুসিটিয়ানার আঁকা যে ছবিটা লুক মিউজিয়াম থেকে চুরি করেছিল সেটা আসল ছিল না। শার্লি বলল, তোমরা যে পেইন্টিংটার কথা বলছো লুসিটিয়ানার আঁকা, তার আসল ছবিটা বহু বছর আগে একটা জাহাজে ডুবে গেছে এবং যে কারণে জাদুঘরে নকল পেইন্টিংটা রাখা হয়েছিল। এটা শুনে ওয়েন বলল, যদি তুমি এটা খুঁজে পেতে সাহায্য করো তাহলে আমি তোমাকে বাচ্চাটার কাস্টডি পাইয়ে দেব। কিন্তু শার্লি তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাতে দেখা যায় লুক সেই ডুবে যাওয়া জাহাজের ব্যাপারে পড়ছিল। তখন সে তার পাশে পারফিউমের গন্ধ পেয়ে বুঝতে পারে এসমে তার আশেপাশেই আছে। এসমে বলল, যে জিনিসটার পেছনে তুমি পড়েছ সেটা খুঁজে বের করে মানুষের কোনো উপকারে আসবে না। লুক তখন মজা করে বলল, কিন্তু তুমি আমাকে একটা কিস করে উপকার করতে পারো। এসমে তখন উঠে দাঁড়ায় আর বন্দুক দেখিয়ে লুককে দিচ্ছিল যে সে যা করছে সেটা যেন বন্ধ করে দেয়, এতেই তার ভালো হবে। তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন থমাস যখন তার গানের ক্লাসে প্র্যাকটিস করছিল, শার্লি তার প্র্যাকটিস দেখতে সেখানে আসে এবং লুকও এসে ওই জাহাজের ব্যাপারে আবারও জিজ্ঞাসা করে, কারণ সে ওটা খুঁজে পায়নি। শার্লি সাহায্য করতে রাজি হলো না। তারা যখন কথা বলছিল তখন থমাস এসে লুকের সাথে দেখা করে। সে লুকের কাছে তার নতুন অ্যাডভেঞ্চারের ব্যাপারে জিজ্ঞেস করলো। লুক তাকে বলল যে শার্লিও এখন তাদের সাথে কাজ করবে। এটা শুনে থমাস বলল, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। এরপর সে তার গানের প্র্যাকটিসে ফিরে যায়। এর পরের সিনে দেখা যায় লুক শার্লির সাহায্যে সেই জাহাজটা অবশেষে খুঁজে বের করে ফেলেছে। ওয়েনের টিমের কিছু ডুবুরি পানির নিচে গিয়ে অনেক বেলুন দিয়ে জাহাজটা বেঁধে উপরে তুলে আনলো। তারপর লুক এবং শার্লি জাহাজের ভেতরে গেল। সেখানে তারা একটা বাক্সের মধ্যে আসল পেইন্টিংটা খুঁজেও পায়, কিন্তু ততক্ষণে এসমেও তার দলের সাথে এখানে এসে হাজির হয়ে যায়। যখন এই দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসার জন্য তৈরি হচ্ছিল তখন এসমের লোকেরা তাদেরকে ঘিরে ফেলে। এসমে ছবিটা চাচ্ছিল, কিন্তু লুক সেটা দিতে রাজি হয় না। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লুক এসমের সাথে আসা লোকদের একে একে মারতে শুরু করে, কিন্তু তারপর এসমে শার্লির মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ছবিটা দিয়ে দিতে বলে। শার্লিও তাকে বলে ছবিটা দিয়ে দিতে, কিন্তু লুক ছবিটা দিল না। সে বলল ও তোমাকে মারবে না, কারণ এসমে প্রোটেক্টর অফ পাথের একজন সদস্য। এ শুধু ছবিটা চাই আর কিছু না। এটা শুনে শার্লি এসমেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এদিকে জাহাজের বাইরে থাকা বেলুনগুলো এক এক করে ফেটে যায় আর পুরো জাহাজটা পানিতে ডুবে যেতে শুরু করে এবং দুই ভাই বোন কোনোভাবেই সাঁতরে উপরে উঠে আসে। ওয়েনের টিম তাকে উদ্ধার করে আর এখন তাদের কাছে আসল পেইন্টিংটাও আছে। এরপর দেখা যায় সমুদ্র থেকে ফেরার পর হ্যারল্ড শার্লিকে ফোন করে বলে তাকে কয়েকদিনের জন্য টোকিওতে যেতে হবে। তাই শার্লি কি ততদিন পর্যন্ত থমাসের যত্ন নিতে পারবে? শার্লি জিজ্ঞেস করলো, তুমি কি ওয়েন কারভারের কোম্পানিতে চাকরি পেয়েছো? এবং সে হ্যাঁ বলে উত্তর
উত্তর দিল। শার্লি বুঝতে পারল যে ওয়েন তার দেওয়া কথা রেখেছে। একই সাথে সে খুবই খুশি যে এখন থেকে থমাস তার সাথে থাকবে। এখন লুক আর তার টিমের কাছে মোট 6টা অক্ষরই আছে। এই অক্ষরগুলোকে অ্যানালাইসিস করে পেইন্টিংটা যেখানে পাওয়া গেছে সেই অনুসারে ম্যাপে বসিয়ে একটা পথ তৈরি করা হলো, কিন্তু এতেও তারা কোনো ক্লু খুঁজে পেল না। তারপর অক্ষরগুলো একসাথে করে একটা শব্দ তৈরি করার সিদ্ধান্ত নিল এবং তারা উইকেট শব্দটা পেল। কিন্তু উইকেটের কি হবে? এটা কি কোনো ক্লু হতে পারে? এটা তারা বুঝতে পারছিল না। আর তারপর শার্লির মনে পড়ল যে এই সব পেইন্টিং 16 শতাব্দীর পুরনো। এটা তখনকার সময়ের কথা যখন রাজা জেমস রাজত্ব করতেন এবং তার বিশেষত্ব যে তিনি স্কটল্যান্ডের ষষ্ঠ এবং ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন। আর তার লেখা বাইবেলের নাম ছিল উইকেট। তার মানে পরবর্তী ক্লু নিশ্চয়ই উইকেট বাইবেলে লুকিয়ে আছে। লুক জিজ্ঞেস করলো, তুমি কি জানো এই উইকেট বাইবেল কোথায় পাওয়া যাবে? কিন্তু ঠিক তখনই জামাল তার টিম নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আর সবাইকে অ্যারেস্ট করে। জামাল শার্লিকে বলে, তুমি আমাকে বলেছিলে যে তোমার ভাইয়ের কথা জানার সাথে সাথেই তুমি আমাকে জানাবে, কিন্তু এখন তো দেখছি তুমিও তার সাথী হয়ে গেছো। তারপর সে লুকের চুরি করা ছবিগুলো দেখে বলল, তুমি তোমার বাবার নাম কলঙ্কিত করতে কিছুই বাদ রাখোনি। জামাল তার কথা শেষ করতে পারল না, কারণ তার আগে কাশিম সেখানে এসে লুকের টিমের সাথে সাথেই জামালের পুরো টিমকে গান পয়েন্টে নিয়ে নেয়। কাশিম লুককে বলে যে সে জামালের টিমকে ফলো করে এখানে পৌঁছেছে। লুক তখন আর কোনো উপায় না পেয়ে কাশিমের সাথে একটা ডিল করলো। সে বলল, তুমি এখানকার সব পেইন্টিং গুলো রাখো আর এগুলো তুমি অনেক দামে বিক্রি করতে পারবে, কিন্তু তার বিনিময়ে আমার টিমের বাকিদের যেতে দাও। কাশিম লুকের ডিলে রাজি হয়ে যায় আর লুকের টিমকে সেখান থেকে যেতে দেয়। লুক তখন পেইন্টিং গুলো এনে দেওয়ার ভান করে, কিন্তু তখনই হঠাৎ পুলিশ এবং কাশিমের টিমের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এলোপাথারি গুলি চলতে শুরু হয় আর এই সুযোগ কাজে লাগিয়ে লুক সেখান থেকে তার দলবল নিয়ে নৌকায় করে পালিয়ে যায়। এরপর দৃশ্য বদলালে আমরা দেখি অস্ট্রিয়ার কাছাকাছি একটা জাদুঘরের বাইরে লুক আর তার দলের বাকি সদস্যরা অপেক্ষা করছিল আর লুক শার্লিকে সাথে নিয়ে ভেতরে যাচ্ছে। অন্যদিকে থমাস আর ওয়েনও বাইরে একটা রেস্টুরেন্টে বসেছিল। কথায় কথায় থমাস ওয়েনকে জিজ্ঞেস করে, আপনি আসলে কতটা ধনী? আপনার কি নিজের বিমান আছে? ওয়েন বলল, তোমার ধারণার থেকেও বেশি। আমার একটা চার্টার্ড প্লেন আছে আর তার চেয়েও বড় একটা বিমান আমার আছে। এদিকে জাদুঘরের ভেতর লুক আর শার্লি উইকেট বাইবেল পরীক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর মার্ফি তাদের জানায় এসমেও এখানে চলে এসেছে। লুক মার্ফিকে বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আর সে এসমেকে খুঁজতে বাইরে আসতেই দেখে এসমে আসলে তার পেছনেই দাঁড়িয়েছিল। লুক বলে, আমি সরি যে তোমাকে জাহাজে সেদিন একা রেখেই চলে এসেছিলাম। এসমে লুকের দিকে একটা বন্দুক এবং একটা ছুরি তাক করে জিজ্ঞেস করে, এবার বলো তুমি কোনটা দিয়ে মরতে চাও? ব্যাস, আর কি দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ানক লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে লুক বুদ্ধি করে এসমেকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়, কিন্তু এসমের বাকি টিমও সেখানেই ছিল। তাই লুক দ্রুত শার্লির কাছে ফিরে আসে। সে মার্ফিকে বলে, প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে, কারণ এখন তারা মেইন গেট দিয়ে বের হতে পারবে না। তারপর লুক তার টিম জাদুঘরের নিচে থাকা এক ম্যানহোলের ঢাকনা বোমা মেরে উড়িয়ে দিয়ে সেখান দিয়ে শহরের অন্য এক জায়গায় এসে বাইরে বের হয়। আর সেখানে মার্ফি তাদের জন্য আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আর এভাবেই তারা বাইবেলটা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। ফিরে এসে তারা বাইবেলটা দুবার স্ক্যান করে, কিন্তু এবারও তারা কোনো ক্লু পাচ্ছিল না। স্ক্যান করার পর তারা শুধু 9 সংখ্যার একটা নাম্বার পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না এই সংখ্যাগুলো দিয়ে তারা কি করবে। যখন সবাই হতাশ হয়ে বসে পড়ল, থমাস বলে ওঠে যে ওটা কোনো সাধারণ সংখ্যা না, এর ভেতরে একটা মিউজিক্যাল নোট আছে। সে এই 7টি সংখ্যার মধ্য থেকে মিউজিক্যাল আলফাবেট বেছে নিয়ে তার ল্যাপটপে একটা সুর তৈরি করে বাজালো। মার্ফি সুরটা সম্পর্কে সার্চ করে জানতে পারে যে এই সুরটি ওয়াটার অফ 7 ওয়ান্ডারস অফ থেকে নেওয়া। দ্য ডেজার্ট সং এর এই গানটা আসলে প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যগুলোকে নিয়ে বানানো হয়েছিল। তখন তারা পেইন্টিং গুলো থেকে পাওয়া মানচিত্রের সাথে সপ্তাশ্চর্যের মানচিত্র মিলিয়ে দেখে, আর সেখানে দেখা যায় পেইন্টিং গুলো থেকে পাওয়া অক্ষরগুলোর সাথে 6টা জায়গার মিল দেখা যাচ্ছে, আর শেষ অক্ষরটা মিলেছে পিরামিডের সাথে। এটা দেখে তারা বুঝতে পারে ফাউন্টেন অফ ইউথটি আসলে পিরামিডের ভেতরে আছে। এদিকে এসমে তখন তাদের দলের
সিনিয়র লিডারের সাথে দেখা করে। লিডার যখন জানতে পারে লুক আর তার দল মিশরে পৌঁছেছে, সে বলে এবার ওদেরকে থামানো কঠিন হবে, কারণ 400 বছরের প্রথমবারের মতো কেউ এত কাছাকাছি পৌঁছেছে। এটা বলে সে এসমেকে একটা বিশেষ চাবি দেয় আর বলে তুমি জানো এখন কি করতে হবে। অন্যদিকে তখন লুক এবং তার দল পিরামিডের কাছে পৌঁছে গেছে, যেখানে তাদের সাথে ওয়েনের অনেক লোক ছিল যাদের নিরাপত্তার জন্য আনা হয়েছিল। অন্যদের বাইরে রেখে লুক, শার্লি, ওয়েন এবং থমাস একজন অধ্যাপকের সাথে পিরামিডের ভেতরে গেল, যেখানে সেই অধ্যাপক পিরামিডের ভেতরে থাকা গোপন পথ সম্পর্কে সবাইকে বলছিল। কিন্তু যখন সে বুঝতে পারে লুক আর তার দলবল আসলে এখানে এসেছে অন্য উদ্দেশ্যে, তখন সে রেগে চলে যায়, কারণ সে পিরামিডের কোনো ক্ষতি করতে দিতে চায় না। ওয়েনের লোকেরা তখন পিরামিডের ভেতরে থাকা একটা দেওয়াল ভেঙে এক গোপন পথ খুঁজে বের করে। ভেতরে যাওয়ার পর তারা সেখানে অনেক বড় এবং ভারী একটা পাথর দেখতে পায়। প্রথমে তারা ভাবে হয়তো এটাকে নাড়াতে হবে, কিন্তু এটা এতটাই ভারী ছিল যে অনেক লোক একসাথে চেষ্টা করেও পাথরটাকে একটুও নাড়াতে পারে না। ওয়েন তখন ঠিক করে পাথরটাকে তারা বোমা দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু শার্লি তার এই প্ল্যানে একদমই রাজি হয় না। কিন্তু তখন থমাস সেখানে ড্রামের মতো কিছু একটা দেখতে পায়, আর সে ওই একই সুর বাজাতে শুরু করে যেটা সে তার ল্যাপটপে বাজিয়েছিল। এবং তখন দেখা যায় এখানকার ছাদে অনেক বড় বড় কিছু পাইপ লাগানো ছিল, যেগুলো দিয়ে এই শব্দ চারপাশে ভাইব্রেট করছিল। লুক পাথরের উপর লাগানো বিশাল ঘন্টার দিকে ইশারা করে এবং শার্লি সেটাতে আঘাত করলেই সাথে সাথেই দেখা যায় সেই বিশাল পাথরটা বাতাসে ভেসে উঠেছে, আর এতক্ষণ ধরে যেটা সবাই মিলে সরাতে পারছিল না। এবার শার্লি এক হাত দিয়েই পাথরটাকে সরিয়ে দেয়। এটা কোনো জাদুর থেকে একটুও কম ছিল না। পাথর সরে যেতেই নিচে একটা লিফট ছিল, যার উপর ওরা চারজনই উঠে দাঁড়ায়, আর লিফট ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। এদিকে পিরামিডের বাইরে তখন জামালের লোকেরা সেখানে পৌঁছে ওয়েনের লোকদের হারিয়ে পিরামিডের ভেতরে ঢুকে পড়ে। এসমেও তখন সেখানে এসে হাজির হয়। জামাল বলল আমরা কি একই দলে? এসমে তখন বলল মনে তো হচ্ছে তাই। এদিকে লুক আর তার দলবল একটি সুড়ঙ্গে প্রবেশ করে, আর সেখানকার দেয়ালে অনেক রকম জিনিস লেখা ছিল, যেখানে ঝর্ণার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তারা বুঝতে পারে যে কেউ এই জাদুকরী পানি পান করলে বিনিময়ে তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হয়। সামনের রাস্তা বন্ধ। শার্লি দেয়ালে একটা লাল বলের মতো জিনিসে চাপ দেয়, আর সামনের পথ খুলে যায়। কিন্তু সেখানে ছিল এক বিরাট খাদ। কিন্তু দেখতে দেখতে দেয়ালের ভেতর থেকে সিঁড়ি বের হয়ে আসতে শুরু করে, আর সেই সিঁড়ি দিয়ে নিচে নামার পর অবশেষে তারা ঝর্ণার সামনে এসে পৌঁছায়। ওয়েন লুককে বলল যাও তুমি প্রথমে পানি খাও, কিন্তু লুক প্রথমে যেতে চাইল না। সে বলল আমার একমাত্র কাজ ছিল তোমাকে এখানে পৌঁছে দেয়া, আমি সেটা করেছি, এবার তুমি পানি খাও। কিন্তু ওয়েন আসলে মনে মনে ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল যে পানি পান করলে যদি কোনো বিপদ হয়ে যায়, এজন্য সে চাচ্ছিল সেটা যেন লুকের উপর দিয়ে যায়। কিন্তু লুক কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। তখন ওয়েন তার দিকে বন্দুক তাক করে, আর এবার সে নিজের ব্যাপারে সত্যি কথা বলে। আসলে তার কোনো ক্যান্সার হয়নি, সে অমর হওয়ার জন্যই এখানে এসেছে। এটা বলে সে লুককে গুলি করে আর তাকে পানি খেতে বাধ্য করে। লুক বাধ্য হয়ে পানিতে নামলো, আর অবাক করা বিষয়, যখনই তার রক্ত পানি স্পর্শ করলো তখনই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চারপাশ থেকে পানি লুককে ঘিরে ফেলে আর তাকে বাতাসে ভাসিয়ে তোলে। কিছুক্ষণের মধ্যে লুকের ক্ষত একদম সেরে যায়। ওয়েন তাকে লক্ষ্য করে আরো বেশ কয়েকটা গুলি চালায়, কিন্তু লুকের তাতে কিছুই যায় আসে না। কিন্তু যখন লুক পানি পান করতে যায়, তখন সে তার চোখের সামনে দেখতে পাচ্ছিল যদি সে পানি পান করে তাহলে সে অমর হয়ে যাবে ঠিকই, কিন্তু শার্লি আর থমাস বুড়ো হয়ে মারা যাবে। মানে হলো যে অমর হতে হলে তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে হারাতে হবে। লুক এটা দেখে আর পানি পান করে না। ওয়েন এটা দেখে তাকে জিজ্ঞেস করে তুমি পানি পান করলে না কেন? লুক বলল কারণ এটা তোমার। আমি ভেতরে গিয়ে তোমাকে দেখলাম যে এটা সত্যিই কাজ করে। আমার শুধু এটুকুই কাজ ছিল। ওয়েন এবার সাহস করে পানিতে নামে, আর তার হাতের একটা জায়গা কেটে রক্ত পানিতে ফেলে, যেমন লুকের ক্ষেত্রে হয়েছিল। ওয়েনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। ঝর্ণার পানি তাকেও চারিদিক থেকে ঘিরে বাতাসে ভাসিয়ে তোলে। কিন্তু যেহেতু সে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে, তাই পানি পান করলে তাকে নিজেকে উৎসর্গ করতে হবে। কিন্তু সে এটা বুঝতে না পেরে অমরত্ব পাওয়ার লোভে পানি পান করে ফেলে। ঠিক সেই সময় এসমেও সেখানে এসে হাজির হয়। সে বৃদ্ধের দেওয়া চাবি দিয়ে ঝর্ণাটি বন্ধ করে দেয়। আসলে এই চাবিটি ঝর্ণা বন্ধ করার জন্যই তৈরি করা হয়েছিল। এদিকে পানি খাওয়ার কারণে ওয়েন তখন বুড়ো হতে শুরু করে, আর সেখানেই মারা যায়।
লুক যখন খেয়াল করে ঝর্ণাটা বন্ধ হয়ে যাচ্ছে, সে সাথে সাথেই শার্লি এবং থমাসকে নিয়ে বাইরে বের হয়ে আসতে শুরু করে। আর এইভাবে এসমেও তাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয়। আর এইভাবে ঝর্ণায় যাওয়ার সব রাস্তা বন্ধ হওয়ার আগেই তারা বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পর অফিসার জামাল তাদের সবাইকে ছেড়ে দেয়, কারণ সে সব পেইন্টিংগুলো ফেরত পেয়েছে আর সমস্ত দোষ ওয়েনের উপর চাপিয়ে দেয়। কারণ জামালও বুঝতে পারছিল আসলে লুক আর তার পরিবারের শুধুমাত্র অ্যাডভেঞ্চার আর পৃথিবীর রহস্যগুলো নিয়েই ইন্টারেস্টেড, তাদের অন্য কোনো লোভ নেই। বাইরে আসার পর এসমে লুককে বলে সে যেন না বুঝেই আবারও যে কোনো অ্যাডভেঞ্চারে নেমে না পড়ে। তারপর সে লুককে একটা কিস করে এবং সেখান থেকে চলে যায়। লুক এসে তার দলের সাথে দেখা করে আর তারা সবাই এখনো ঠিকঠাক ছিল। বাড়ি ফেরার সময় লুক শার্লির সাথে আরেকটা নতুন অ্যাডভেঞ্চারের কথা বলছিল। তখন থমাস বলল, আমার কাছে একটা আইডিয়া আছে। আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর একই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।